আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে যে 8 নম্বর প্রশ্নটি রয়েছে অর্থাৎ মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়, এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 2 হচ্ছে বায়ুর গতিবেগ মাপার হয় কোন যন্ত্রের সাহায্যে, এটা হচ্ছে অ্যানিমোমিটার। 3 বৃষ্টিচ্ছায়া অঞ্চলের উদাহরণ হলো, এটা পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। এরপর 4 হচ্ছে তুলো উৎপাদনের জন্য আদর্শ মাটি হলো, এটা কালো মাটি। 5 উচ্চ রক্তচাপ কমায় প্রদত্ত কোন ভেষজ উদ্ভিদ, এটা সর্পগন্ধা হবে। 6 বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়, এটা 1972 সালে। এরপর 2 গেছে শূন্যস্থান পূরণ করো। একে আছে রস উপসাগরের তীরে, এটা হবে মাউন্ট এরেবাস আন্টার্কটিকা জীবন্ত আগ্নেয়গিরি। 2 আগে কোন স্থানে জলবায়ু সেই অঞ্চলে এটা আবহাওয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। 3 আগে বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21শে মার্চ। এরপর 4 আগে এটা হবে কাজিরাঙা হবে একটি জাতীয় উদ্যান। এরপর 3 আগে আছে 2-3টি বাক্যে উত্তর দাও। একে আছে অ্যালবেডো কি, এর উত্তরটি হলো পৃথিবীতে আগত সৌর বিকিরণকে 100% ধরলে তার মধ্যে 65% পৃথিবী এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সমর্থ হয় এবং অবশিষ্ট 35% মহাশূন্যে ফিরে যায়, একে অ্যালবেডো বলে। এরপর 2 আছে খাদার ও ভাঙর কি, এর উত্তরটি হলো খাদার। নদী তীরবর্তী অঞ্চলে নবীন পলিমাটিকে খাদার বলে। ভাঙর নদী অববাহিকার উঁচু অংশে প্রাচীন পলিমাটিকে ভাঙর বলা হয়। এরপর 4 আছে নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। একে আছে আন্টার্কটিকার জীবজগৎ সম্বন্ধে আলোচনা করো, এর উত্তরটি হলো আন্টার্কটিকা মহাদেশের জীবজন্তু। একে আছে পেঙ্গুইন, এই মহাদেশের একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি। এরা উঠতে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে ও দৌড়তে পারে। প্রায় 17 রকম প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকায়। এদের মধ্যে এম্পারার পেঙ্গুইন সবথেকে বড়, প্রায় 4 ফুট লম্বা আর ওজন প্রায় 30 কেজি। পেঙ্গুইনের সারা গা চকচকে পালকে ঢাকা থাকে যা জলে ভেজে না। ঠান্ডা থেকে বাঁচতে ত্বকের নিচে পুরু চর্বিস্তর থাকে। এরপর 2 আছে সিল ও তিমি। আন্টার্কটিকার চারপাশের সমুদ্রে প্রচুর সিল ও তিমি দেখা যায়। সিল মাছ গ্রীষ্মকালে সমুদ্র তীরে এবং শীতকালে বরফের নিচে বাস করে। এরা দাঁত দিয়ে বরফের মধ্যে গর্ত করে শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু চলাচলের ব্যবস্থা করে। নীল তিমি, গ্রে, স্পাম, বেলিন, লেপার্ড প্রভৃতি নানা প্রজাতির তিমি এখানে দেখা যায়। আন্টার্কটিকার প্রধান অর্থনৈতিক সম্পদ হলো এই তিমি মাছ। সিল ও তিমি উভয়ই স্তন্যপ্রায়ী প্রাণী। এরপরে 3 আছে ক্রিল। এখানকার সমুদ্রে প্রচুর পরিমাণে লাল কুচো চিংড়ি জাতীয় সামুদ্রিক প্রাণী দেখা যায়, এদের ক্রিল বলে। ক্রিল পেঙ্গুইনদের প্রিয় খাদ্য। 4 আছে পাখি ও পতঙ্গ। পেঙ্গুইন ছাড়া আন্টার্কটিকায় বহু প্রজাতির পাখি দেখা যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যালবার্টস, গ্যাল, স্কুয়া, স্নো উইলসনস, পেট্রেল, ফুলমার, সিদবিল, টার্ন প্রভৃতি। এই মহাদেশে রটিফার, মাইট, মশা প্রভৃতি ছোট ছোট পতঙ্গ দেখা যায়। 5 অন্যান্য জীবজন্তু। এছাড়া স্কুইড, আন্টার্কটিকা আইসফিশ, নানান সামুদ্রিক মাছ এখানে দেখা যায়। এরপর 2 গেছে মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো, এর উত্তরটি হলো আরবি শব্দ মৌসিন বা মালায়াম শব্দ মনসিন থেকে মৌসুমি শব্দটির অর্থ যার অর্থ হলো ঋতু। সুতরাং ঋতু অনুসারে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বলে মৌসুমী বায়ু। বৈশিষ্ট্য 1 মৌসুমী বায়ু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার দিক পরিবর্তন করে। আমাদের দেশে এই বায়ু গ্রীষ্মকালে আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং শীতকালে ফিরে যায় উত্তর পূর্ব দিক দিয়ে। 2 দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জলভাগের ওপর দিয়ে আসা প্রচুর বৃষ্টি ঘটায়, তাই গ্রীষ্মকাল আর্দ্র, কিন্তু উত্তর পূর্ব মৌসুমী বায়ু স্থলভাগ দিয়ে ফেরার সময় জলীয় বাষ্পের অভাবে বৃষ্টিপাত ঘটাতে পারে না, তাই শীতকাল শুষ্ক। 3 সারা দেশে মৌসুমী বায়ুর প্রভাবে সমান পরিমাণে বৃষ্টিপাত হয় না। যেমন মেঘালয়ের মৌসুমী রানে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় কিন্তু রাজস্থানে খুব কম বৃষ্টিপাত হয়।
4 মৌসুমী বায়ু খামখেয়ালিপনার জন্য কোথাও প্রচুর বৃষ্টির কারণে বন্যা হয়, আবার কোথাও বৃষ্টির অভাবে খরা দেখা দেয়। 5 উত্তর পূর্ব মৌসুমী বায়ুর একটা অংশ বঙ্গোপসাগরের ওপর দিয়ে এসে জলীয় বাষ্প সংগ্রহ করে করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টি ঘটায়। 6 ভারতে কৃষিকাজ আর অর্থনীতি অনেকটাই মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল। এরপর 4 থেকে 2 যে অথবাটা আছে, মাটি সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। এর উত্তরটি হলো মৃত্তিকা সংরক্ষণের উপায় বা পদ্ধতি। মাটির উপরের স্তরে নানা জৈব পদার্থ থাকে, এই স্তর ক্ষয় হলে মাটি সাধারণত অনুর্বর হয়ে পড়ে, তাই মাটি সংরক্ষণ করা দরকার। মাটি সংরক্ষণের উপায়গুলি হলো: 1 নির্বিচারে গাছ কাটা বন্ধ করা, 2 বনভূমি সংরক্ষণ করা ও অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো, 3 পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা, 4 পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা, 5 বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট বাড়িঘর নির্মাণ কাজ কম করা, 6 মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা, 7 আইন করে স্থানান্তর কৃষি বন্ধ করা, 8 কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা, 9 কৃষিক্ষেত্রে শস্যাবর্তন পদ্ধতি প্রয়োগ করা, 10 সর্বোপরি মানুষকে মাটি সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা। এরপর 5 গেছে নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও, বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডলের স্তর বিন্যাসটি সংক্ষেপে আলোচনা করো। এর উত্তরটি হলো পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। পৃথিবীর গায়ে লেগে থাকা বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উষ্ণতা তারতম্য অনুসারে 6টি স্তরে ভাগ করা হয়। 1 ট্রপোস্ফিয়ার। সংজ্ঞা: বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি ট্রপোস্ফিয়ার। বিস্তার: নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলে। এরপর 2 দিকে হচ্ছে প্রায় 75% বায়বীয় উপাদান এই স্তরে থাকে। 3 ঝড় বৃষ্টি বিদ্যুৎ বজ্রপাত প্রভৃতি বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। 4 ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপোজ। এরপর 2 যেটা আছে স্ট্র্যাটোস্ফিয়ার। সংজ্ঞা: ট্রপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। বিস্তার: ট্রপোপোজ থেকে উপরে 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় থাকা ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। এখানে মেঘ বায়ুপ্রবাহ ঝড় বৃষ্টি দেখা যায় না, তাই একে শান্তমণ্ডল বলা হয়। এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে। 4 স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপোজ বলে। এরপর 3 হচ্ছে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। বিস্তার 50 থেকে 80 কিমি উচ্চতার মধ্যে এই স্তরটি বিস্তৃত। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। 2 মহাকাশ থেকে ছুটে আসা উল্কাগুলি মূলত এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। 3 মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোপোজ বলে। 4 থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের চতুর্থ তাপময় স্তরটিকে বলা হয় থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আরেক নাম আয়নোস্ফিয়ার। বিস্তার 80 থেকে 300 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত তাপ বৃদ্ধি পেতে থাকে। এখানে বায়বীয় কণা প্রায় নেই, তাই আকাশ কালো দেখায়। এখানে গ্যাসের অণুগুলো আয়নিত অবস্থায় থাকে, তাই একে আয়নোস্ফিয়ার বলে। এই স্তর থেকে বেতা তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। 5 অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরে তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এরপর 5 আছে এক্সোস্ফিয়ার। সংজ্ঞা: থার্মোস্ফিয়ারের উপরের স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। বিস্তার 300 থেকে 1,500 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এখানে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এই স্তরে থাকে। 6 ম্যাগনেটোস্ফিয়ার। সংজ্ঞা: এক্সোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বায়ুস্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। বিস্তার 1,500 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে বায়ুমণ্ডলকে বেষ্টন করে একটি স্থায়ী তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এরপর অথবা এটা হচ্ছে বায়ুমণ্ডল কি? পৃথিবীর 5টি মহাসাগর সম্বন্ধে সংক্ষেপে লেখো। এর উত্তরটি হলো বায়ু শব্দের অর্থ হলো জল। পৃথিবীর সমস্ত জলরাশিকে একত্রে বলা হয় বায়ুমণ্ডল বা জলমণ্ডল। 5টি
মহাসাগরের সম্বন্ধে হলো, একে আছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর বিশ্বের বৃহত্তম মহাসাগর। এর ক্ষেত্রফল প্রায় 15.56 কোটি বর্গ কিমি। অবস্থান উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল থেকে এশিয়া ও অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল পর্যন্ত এই মহাসাগর অবস্থিত। বৈশিষ্ট্য, এর গড় গভীরতা প্রায় 4 কিমি। এটি গভীরতম মহাসাগর। বিশ্বের গভীরতম অংশ মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এরপর ভারত মহাসাগর। ভারত মহাসাগর বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর। এর ক্ষেত্রফল প্রায় 6.86 কোটি বর্গ কিমি। এই মহাসাগর আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূল থেকে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত। এর গড় গভীরতা প্রায় 3.6 কিমি। এটি বিশ্বের দ্বিতীয় গভীরতম মহাসাগর। এর আকৃতি কিছুটা চতুর্ভুজাকৃতিকার। এরপর এটা আছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এর ক্ষেত্রফল প্রায় 7.68 কোটি বর্গ কিমি। এই মহাসাগর উত্তর ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল থেকে ইউরোপ ও আফ্রিকার পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত। এর গড় গভীরতা প্রায় 3.2 কিমি। এটি তৃতীয় গভীরতম মহাসাগর। এই মহাসাগরের আকৃতি ইংরেজি এস অক্ষরের ন্যায়। আটলান্টিকের মধ্যভাগে রয়েছে এস অক্ষরের মতো মধ্য আটলান্টিক শৈলশিরা। এরপর যেটা হচ্ছে কুমেরু মহাসাগর। কুমেরু বা দক্ষিণ মহাসাগর বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাসাগর। এর ক্ষেত্রফল প্রায় 2.03 কোটি বর্গ কিমি। প্রশান্ত আটলান্টিক ও ভারত মহাসাগরের দক্ষিণ অংশে অবস্থান করেছে কুমেরু বা দক্ষিণ মহাসাগর। এই মহাসাগর আন্টার্কটিকা মহাদেশকে বেষ্টন করে অবস্থান করছে। এর গভীরতা বাকি মহাসাগরগুলির মধ্যে সবচেয়ে কম। গড় গভীরতা প্রায় 1.2 কিমি। এর আকৃতি গোলাকার। এটি বিশ্বের শীতলতম মহাসাগর। এরপর যেটা হচ্ছে সুমেরু মহাসাগর। সুমেরু বা উত্তর মহাসাগর বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর। এর ক্ষেত্রফল 1.41 কোটি বর্গ কিমি। এই মহাসাগর সুমেরু বৃত্তের মধ্যে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার উত্তর অংশে অবস্থান করছে। এই মহাসাগর বিশ্বের চতুর্থ গভীরতম মহাসাগর। এই গড় গভীরতা প্রায় 1.3 কিমি। এই মহাসাগরের বেশিরভাগ অংশই বছরের অধিকাংশ সময় বরফাবৃত থাকে। আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ভূগোল বিষয়ে যে 8 দাগে মিত্রা ইনস্টিটিউশন ভবানীপুর এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নোত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।